শাহরুখ সালমানদের শহরে আলিশান জীবনযাপন হাসিনার ফুফাতো ভাইয়ের। নারীরা এখন বেশি বিচ্ছেদ চাচ্ছেন, কিন্তু কেন? চট্টগ্রামে আরও অতি ভারী বৃষ্টির আশঙ্কা, পাহাড় ধসের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। দক্ষিণ আফ্রিকায় প্রবাসীর গড়া 15 বছরের স্বপ্ন এক গুলিতেই শেষ। আমার সন্তানরা কোনোদিন আমাকে মা বলে ডাকতে পারেনি। পাখিদের জন্য 20% জমি ছেড়ে দিয়েছেন 3 ভাই, 100 বছরের নিরাপদ আবাস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতের মুম্বাইতে আলিশান জীবনযাপন করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই আবুল হাসানাত আবদুল্লাহ। বলিউড স্টার শাহরুখ খান এবং সালমান খানের মতো অভিজাত বান্দ্রা এলাকার বিলাসবহুল ফ্ল্যাটে কাটছে তার জীবন। দৈনিক আগামীর সময়ের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। দৈনিকটিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কলকাতায় পলাতক থাকা 3 নেতা তথ্যগুলো নিশ্চিত করেন। কলকাতার নিউ টাউনে পলাতক থাকা বরিশাল জেলা ছাত্রলীগের এক নেতার দাবি, বাংলাদেশের তুলনায় ভারতে হাসানাত আবদুল্লাহর জীবনযাপন অনেক বিলাসবহুল। এখন যে জায়গায় থাকছেন তিনি, সেখানে এক রুমের একটি ফ্ল্যাট কিনতেই 2 কোটি রুপি প্রয়োজন, যেখানে বলিউড অভিনেতা শাহরুখ খান, সালমান খান, আমির খান, রণবীর কাপুর সহ বড় বড় তারকারা থাকেন। জানা গেছে 2024 সালের জুলাই আন্দোলন শুরুর সঙ্গে সঙ্গে দেশ ত্যাগ করে দিল্লিতে অবস্থান নেন হাসানাত আবদুল্লাহ। এরপর দীর্ঘদিন রাজস্থানের আজমির শরীফে খাদেম হিসেবে থাকার পর বর্তমানে ছোট ছেলে শেরনিয়াবাদ আশিক আবদুল্লাহকে নিয়ে মুম্বাইয়ের ওই এলাকায় আছেন শেখ হাসিনার এই ফুফাতো ভাই। কেন্দ্রীয় আওয়ামী লীগের পলাতক এক নেতা দৈনিকটিকে বলেন, দেশে কোনো গন্ডগোল বাঁধলেই হাসানাত আবদুল্লাহ সবার আগেই পালিয়ে যেতেন। জুলাই আন্দোলনেও তাই করেছেন। তিনি দীর্ঘদিন দেশে না ফেরায় তারা কিছুটা বুঝতে পেরেছিলেন যে দেশে বড় কিছু হবে। কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে তথ্য পেয়েই দেশ ছেড়েছিলেন তিনি। আগামীর সময়ের ওই প্রতিবেদনে পলাতক কয়েকজন নেতার বরাত দিয়ে বলা হয়, হাসানাত আবদুল্লাহ আওয়ামী আমলে ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত পদ বাণিজ্যের মাধ্যমে কয়েক হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। একমাত্র কন্যা কান্তা আবদুল্লাহকে ভারতে স্থায়ী করেছেন বহু আগেই। দিল্লি, রাজস্থান, কলকাতা ও মহারাষ্ট্রে বিলাসবহুল ফ্ল্যাট ও সম্পত্তি কিনেছেন তিনি। কলকাতায় থাকা ওই ছাত্রলীগ নেতা আরও বলেন, আমাদের ওপর দিয়ে আয় করা টাকায় তিনি নিশ্চিন্তে জীবনযাপন করছেন, আর আমরা এখন অন্য দেশে বসে দিনমজুরি করছি পেটের দায়ে। ভারতে কম করে হলেও হাসানাত আবদুল্লাহর 12টি ফ্ল্যাট ও বাড়ি রয়েছে বিভিন্ন রাজ্যে। ভারতে পালিয়ে আসার পর এসব টের পেয়েছেন বলেও জানান তিনি। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। এখন আর 3 মাসও টিকছে না অনেক বিয়ে। প্রেমের সম্পর্ক বা পারিবারিক আয়োজন যেভাবে বিয়ে হোক না কেন, বিয়ের পর চাহিদার সঙ্গে বাস্তবের মিল খুঁজে না পেয়ে শেষ হয়ে যাচ্ছে একের পর এক দাম্পত্য জীবন। বিশেষজ্ঞরা জানান, বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বেশি এগিয়ে। 100 জনের মধ্যে 90% নারী বিচ্ছেদে যেতে চান। সঙ্গীর কাছে সামাজিক, মানসিক, ব্যক্তিগত ও অর্থনৈতিক চাহিদা একসঙ্গে সব পূরণ না হওয়ার জন্য এবং স্বামীর সম্পূর্ণ মনোযোগ ও সাড়া না পেয়ে হতাশা থেকে বিচ্ছেদে যাওয়ার সিদ্ধান্ত নেন বেশিরভাগ নারী। বিচ্ছেদের পর খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকেন নারীরা। অনেক নারীর বাবা মা, পরিবার বিচ্ছেদের পর তাকে মেনে নিতে চায় না। বিবাহ বিচ্ছেদের আগে পরে অনেক দম্পতি এখন মনোরোগ চিকিৎসকদের কাছে কাউন্সেলিং দিচ্ছেন। মনোরোগ বিশেষজ্ঞরাই জানাচ্ছেন, বিচ্ছেদের ক্ষেত্রে পুরুষদের চেয়ে নারীরাই বেশি এগিয়ে। বিশেষজ্ঞরা জানান, সাধারণত 35 থেকে 45 বছরের বয়সীরা বেশি বিবাহ বিচ্ছেদে যান। তবে 50 থেকে 60 বছরের ঊর্ধ্বের বয়সীদের কেউ কেউ এখন বিবাহ বিচ্ছেদে যাচ্ছেন। পরকীয়া, বোঝাপড়া, ভাবের আদান প্রদান কমে যাওয়া, সঙ্গীর কাছে নিজের অনুভূতি প্রকাশ করতে না পারা সহ শ্রদ্ধাবোধ, নারী পুরুষের সমতা এবং সম্পর্কে আবেগের বিষয়গুলোকে নারীরা গুরুত্ব দিয়ে বেশিরভাগ নারী বিবাহ বিচ্ছেদে যান। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদন থেকে এইসব তথ্য পাওয়া যায়। চট্টগ্রাম সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে 5 জেলায় আগামী 3 দিনে 200 থেকে 500 মিলিমিটার পর্যন্ত
ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এতে পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যৌথ বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ু এবং ভারতের উত্তর পশ্চিম মধ্যদেশ ও পার্শ্ববর্তী এলাকার সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে 10 থেকে 12 জুলাই পর্যন্ত চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বুলেটিনে 5টি জেলাকেই পাহাড় ধসের জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত 9 জুলাই সন্ধ্যা 6টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় চট্টগ্রামে সর্বোচ্চ 223 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়েছে। বন্যায় রাস্তাঘাট প্লাবিত হওয়া, পাহাড় ধস এবং ব্রিজ ক্ষতিগ্রস্ত হওয়ায় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন এবং সহায়তা পৌঁছাতে দেরি হচ্ছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া যায়। জীবিকার তাগিদে প্রায় 15 বছর আগে সুদূর দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমিয়েছিলেন নোয়াখালীর ইয়াসিন আরাফাত। বুকে স্বপ্ন নিয়ে দীর্ঘ 15 বছর কঠোর পরিশ্রমে সেখানেই গড়ে তুলেছিলেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়ি গাড়ি। তবে তার সেই স্বপ্নের জীবন স্থায়ী হল না বেশি দিন। দুর্বৃত্তের গুলিতে এক মুহূর্তেই থেমে গেল সবকিছু। বুধবার রাতে দুর্বৃত্তের গুলিতে মর্মান্তিক মৃত্যু হয় তার। এ সময় সাথে থাকা ছোট্ট মেয়েটিও গুলিবিদ্ধ হয়। আমার 6টা ভাই, আমি 6 ভাইয়ের বোন। আমার ভাই হত্যার বিচার চাই। আমার ভাই বোন সবার জন্য আর ভাই একমাত্র যা হেল্প করতো আমাদের জন্য, আমাদের ফ্যামিলিও চালাইতো আমাদের, যে সময় যেটা লাগবে দিত, ভাইয়ের জন্য কিছুই করে। নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ ইয়াসিন আরাফাত। জীবিকার তাগিদে দীর্ঘ 15 বছর ধরে দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটাচ্ছিলেন তিনি। তবে আত্মীয় স্বজন এবং নিজ এলাকার মানুষের বিপদে আপদে সবসময় এগিয়ে আসতেন ইয়াসিন। খুব ভালো লোক ছিল। এলাকাতে বিয়ে শাদী বা যে কোনো অনুষ্ঠানে যে কোনো আপদ বিপদে সহযোগিতা করত। এলাকার প্রত্যেকটা লোকে ওনাকে ভালো বলে সার্টিফাই করে, কারণ ওনার কোনো বদনাম বলতে ওনার কিছু নেই। এদিকে তার মৃত্যুর খবর দেশে পৌঁছানোর পর থেকেই গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। কোনো সান্ত্বনাই থামানো যাচ্ছে না পরিবারের সদস্যদের আহাজারি। নিহত ইয়াসিন আরাফাতের পরিবারের এখন একটাই আকুতি, বাংলাদেশ সরকারের হস্তক্ষেপে যেন এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করা হয়। কি দোষ করেছে আমার ভাই জানি না। বাংলাদেশ সরকারের কাছে আমার অনুরোধ, আমার ভাই সঠিক তদন্ত করে আমার ভাইয়ের বিচারটা যেন আমরা সঠিকভাবে পাই। মন ভরা কান্নায় রক্ত দেখলে এই ভাইয়ের রোমার জন্য করছি, এই ভাই আঙুল। আমরা এটাই বিচার আল্লাহর কাছে আমরা এটাই করি, যেন আমরা সরকারের তরফ থেকে, আমরা সেনাদের তরফ থেকে খবর পেপার পত্রিকার মাধ্যমে যেন আমাদের সরকারের মাধ্যমে এটা বিচারটা যে করছে তার বিচারটা পাই, আমরা এটা সহযোগিতা যেন পাই। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। জীবনযুদ্ধ আর কি দেখেছেন? আজ এমন এক পরিবারের কথা আপনাদের জানাবো যাদের সংগ্রামের গল্প আপনার জীবনযুদ্ধের সংজ্ঞাকেই হয়তো বদলে দেবে। কেউ কি কারোর কষ্ট বোঝে ভাই? কেউ বোঝে না। আল্লাহ ওদের নিয়ে আমার জীবনে যার কত কষ্ট ভাই আমি জানি। আল্লাহ কতদিন এই পরীক্ষা আমার নেবে। প্রতিদিন ঘুম ভাঙে এক মায়ের দীর্ঘশ্বাস নিয়ে। ঘুম থেকে উঠে প্রথমেই তাকে ছুটে যেতে হয় 16 বছর বয়সী 2 যমজ সন্তানের কাছে, কারণ 2 সন্তানদের বিছানা থেকে উঠার ক্ষমতাই নেই। যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের একটি জরাজীর্ণ 2 চালা টালির ঘরে বসবাস করেন দিনমজুর শরীফুজ্জামান মিলন ও তার স্ত্রী তাসলিমা আক্তার। তাদের যমজ 2 ছেলে সাজিদুল ইসলাম মাহি ও সাকিবুল ইসলাম রাফি জন্মের পর থেকেই প্রতিবন্ধী। মা তাসলিমা আক্তার কান্না করতে করতে বলেন তিনি মা ডাক শোনার আশায় বুক বেঁধে আছে। তার 2 সন্তানকে দিনের পর দিন, বছরের পর বছর ধরে গোসল করানো, খাওয়ানো, কাপড় পরিবর্তন করানো, বিছানায় শোয়ানো কিংবা টয়লেটে নেয়া সবকিছুই করতে হয় বাবা মাকে তাদেরকে কোলে তুলে নিয়ে। আমি অসুস্থ হয়ে সন্তানদের উঁচু করতে যাই, আমার মাজা বুক ফেটে যায়। আমি আর কষ্টে ওদের নিয়ে পারি না। এই 17 বছর হয়ে পড়েছে ভাই, ওদের আর উঁচু করা যায় না। খুব কষ্ট ওদের নিয়ে আমার। সব সময় ওরা এটা নেব ওটা নেব খুব বায়না করে, যদি না দেওয়া হয় সারাদিন কান্নাকাটি করে।
এত কান্নাকাটি করবে যে জ্বর এসে যাবে। দিনমজুরির কাজ করে সংসার চালান বাবা শরীফুজ্জামান মিলন। কোনোদিন কাজ পান, কোনোদিন কাজ পান না। অনেকদিন সন্তানের দেখভালের জন্য যেতে পারেন না কাজে। কাজ থাকলে পরিবারের হাঁড়িতে ভাত উঠে, আর না থাকলে ধার দেনা কিংবা প্রতিবেশীর সহায়তার দিকে তাকিয়ে থাকতে হয়। এমন পরিস্থিতিতে দুই প্রতিবন্ধী সন্তানের চিকিৎসা, বিশেষ করে পরিচর্যা কিংবা চলাচলের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম কেনার স্বপ্ন দেখাও তার কাছে দুঃস্বপ্নের মতো। আমার দুটো যমজ বাচ্চা, তারা প্রতিবন্ধী, খুব অসুস্থ, বা আমি খুব অসহায় মানুষ। যা হচ্ছে আমার দিন মজুর খাওয়ার বাবা নাই, আর ভিটা বাড়িও নাই। লোকের কাছে ভিটা বাড়ি চলছে, অনেক কষ্টে আছি। প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকে মাহি ও রাফিকে এই অবস্থায় দেখে আসছেন। বয়স বাড়ছে, কিন্তু ওদের জীবন বদলাচ্ছে না। দুটো ছেলে যমজ এবং দুটোই প্রতিবন্ধী, বয়স তাদের 16 বছর। এই পর্যন্ত খুবই কষ্টে দিন যাচ্ছে, দিন মজুরি খেটে সে সংসার চালায়। এই মিলন ভাই খুবই অসহায় এবং গরিব। এক কথায় বলা যায় তার মতন গরিব আর নেই, কারণ ছেলে দুটো নিয়েই বেশি অসহায়। সে খুব গরিব মানুষ, ওর দিন আনা দিন খাওয়া, কোনো কয়েকদিন কাজ যদি না করে তা বাচ্চাদের খাওয়া হয়। একটু ভিটি বাড়ও নেই, মামারা কিছু দেশে, তাই তাতে বাস করছে। তবুও তো মানুষ স্বপ্ন দেখে, আশা করে। মানবিকতা তো এখনো হারিয়ে যায়নি। ভাঙা ঘরে থাকে এই পরিবারের কারোর চোখেই কোনো বিলাসী স্বপ্ন নেই। আছে শুধু একটি আকুতি, সন্তান দুটোর জন্য একটু সাহায্য, একটু সহানুভূতি, আর বেঁচে থাকার মতো একটি সুযোগ। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। চারিদিকে সবুজে ঘেরা এক শান্ত গ্রাম, যার মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল বাঁশবাগান। সেখানে থেকেই ডানা ঝাপটে উকি দিচ্ছে বক, দোয়েল, শালিক ও ঘুঘুসহ নানা প্রজাতির দেশি বিদেশি পাখি। এ যেন এক জীবন্ত অভয়ারণ্য। শত বছরেরও বেশি সময় ধরে এই সবুজ অরণ্যকে নিরাপদ আশ্রয় ভেবে বেছে নিয়েছে পাখিরা। আর ডানা ঝাপটিয়ে এই অতিথিরাই চিরতরে বদলে দিয়েছে গ্রামের নাম। আগে নাম ছিল পশ্চিম ডাঙ্গাপাড়া, আর এখন যার পরিচিতি শুধুই পাখির গ্রাম নামে। স্থানীয়ভাবে যেটা আমি শুনেছি যে এই পাখিগুলো বছরের প্রায় 9 মাসে এখানে অবস্থান করে। তো হচ্ছে পাখিগুলো 2-1 বাড়ির ঠিক পার্শ্ববর্তী জায়গা বাঁশঝাড়ের উপরে তারা বসবাস করে। নীলফামারী জেলা শহর থেকে প্রায় 44 কিলোমিটার দূরের সীমান্তবর্তী উপজেলা ডোমার। সেখান থেকে আরও প্রায় 3 কিলোমিটার আঁকাবাঁকা মেঠোপথ পেরিয়ে চিলাহাটির এই পশ্চিম ডাঙ্গাপাড়া গ্রামের এক প্রান্তে প্রায় 20 শতক জায়গা জুড়ে থাকা এই বিশাল বাঁশবাগানই এখন পাখিদের মূল ঠিকানা। বাঁশবাগানের মালিক রফিকুল, মজিদুল ও আমিনুল নামে 3 ভাই। যুগ যুগ ধরে তাদের পূর্বপুরুষেরাও বাস করেছেন এই বাঁশবাগানের নিচে। তাদের পূর্বপুরুষদের আমল থেকেই এখানে পাখিদের আনাগোনা। তবে সাম্প্রতিক সময়ে শিকারীদের উপদ্রব ও পরিবেশগত কারণে কমতে শুরু করেছে পাখির সংখ্যা। সরকারি হস্তক্ষেপে এই অভয়ারণ্যটি আরও বড় পরিসরে সংরক্ষণ করা সম্ভব বলে জানান তারা। সরকার এটা যদি পদক্ষেপ নেয়, এলাকার ইতস্ত এটা আমরা রাখতে পারবো। ভবিষ্যতে পাখিগুলোকে আর টেকে রাখা সম্ভব হচ্ছে না। আমি সরকার মহোদয় এবং প্রশাসনকে বলবো যে যদি এই পাখিকে টেকে রাখা সম্ভব হয়, তাহলে কিছু গাছ, বাঁশ এবং আশপাশে 2-1 পুকুর খনন করে দিলে আমার মনে হয় যে পাখিগুলোকে টেকে রাখা সম্ভব হবে আমাদের। দিন দিনে বাঁশ একটু কমে যাচ্ছে, পাখি তো প্রতি বছরে ঠিকই আসতেছে, কিন্তু বাঁশ কমে যাচ্ছে। কিন্তু সরকার যদি একটু আমাদেরকে হেল্প করে, তাহলে আমরা হয়তো পাখি এলাকা খুব আনন্দ পাবো। প্রতিদিন ভোরে পাখিদের কিচিরমিচিরে ঘুম ভাঙে এই জনপদের মানুষের। প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপ দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে ছুটে আসেন বহু দর্শনার্থী। তবে পর্যটকদের আশঙ্কা, স্থানটি স্বাস্থ্যসম্মতভাবে রক্ষণাবেক্ষণ করা না গেলে পাখির বিষ্ঠা ও জীবাণু থেকে ভবিষ্যতে রোগ ব্যাধি ছড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। প্রশাসনের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এসব বগের যে বিষ্ঠা থেকে যে রোগ জীবাণু তৈরি হতে পারে, সেটা মহামারী আকার ধারণ করতে পারে। তাই তা প্রশাসনের উচিত এই দিকটাকে তার নজর দিয়ে আশু পদক্ষেপ গ্রহণ করা। এদিকে ঐতিহ্যবাহী এই পাখির গ্রাম রক্ষায় এবং পর্যটন বান্ধব পরিবেশ তৈরিতে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন। পরিদর্শন করা হয়েছে,
তো আমরা এটা চিন্তা ভাবনা করছি এটাকে আরো কিভাবে ভালো করা যায়। আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। শত বছরের ঐতিহ্য আর প্রকৃতির এই অনন্য ভারসাম্য টিকিয়ে রাখতে এখন দরকার সম্মিলিত উদ্যোগ। কারণ ডোমারের এই পাখির গ্রাম শুধু একটি পর্যটন কেন্দ্রই নয়, এটি প্রকৃতির সাথে মানুষের নিবিড় ভালোবাসার এক অনন্য স্মারক। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।